সো সনেট 19 জন মিল্টনের কবিতা অন হিজ ব্লাইন্ডনেস। এটার আরেকটা নাম আছে ওয়েন আই কনসিডার হাউ মাই সাইট ইজ স্পেন্ট। সো এই কয়েকটা নামে এই কবিতাটি পড়া হয় সনেট 19। এই কবিতাটি শুরুর আগে আমি কয়েকটি জিনিস বলবো। এটার একটা স্টাইল আছে, সনেট স্টাইল। তোমরা মিল্টন বা পেট্রার্কের স্টাইলটা অবশ্যই জানো, স্ট্রাকচারটা কী স্ট্রাকচারে লিখেছেন এটা একটা বিষয়, আর এই কবিতাটি কি মেসেজ দেওয়া হয়েছে, এই দুটি বিষয় আমরা দেখব। আমরা শুরুর আগে একটু তার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখব। জন মিল্টন ছিলেন পিউরিটান ইংল্যান্ডের ওই সময়ে। হি ওয়াজ 8 years old when উইলিয়াম শেক্সপিয়ার ডাইড ইন 1616। আমরা জানেন যে উইলিয়াম শেক্সপিয়ার 1616 সালে যে মারা গিয়েছেন। তখন তার বয়স ছিল 8 বছর। সো বিলং টু এফ্লুয়েন্ট ফ্যামিলি। সো তার এফ্লুয়েন্ট ফ্যামিলিতে ছিল, রিড মাস ছিলেন, অনেক পড়াশোনা করতেন, অনেক লেখালেখি করেছেন। তার লেখাগুলো অনেক জনপ্রিয় হয়েছিল। পড়াশোনা লেখার জন্য অনেক পড়াশোনা করতে হয় আসলে ওই সময়ে। at that time there was not much development of so much technology. সো টেকনোলজি এত ছিল না, তার অনেক পড়াশোনা করতে হতো যুক্তি উপস্থাপন করার জন্য। শুধু লেখার জন্য লেখা নয়, যৌক্তিক লেখা, এবং এখানে পলিটিক্যাল পারপাস ছিল, মুভমেন্ট ছিল, এবং এখানে আইডিওলজিক্যাল একটা ব্যাপার ছিল মানুষকে বোঝানো। আমরা জানো যে মিল্টনের রিলিজিয়াস পার্সপেক্টিভও সবার মতো ছিল না, তাই তিনি যৌক্তিক লেখালেখি করতেন। সো গট ব্লাইন্ড এট 44। তিনি আসলে এই যে লেট নাইট পড়তেন, তখন তো ল্যাম্প ছিল, ল্যাম্প দিয়ে পড়তেন। এই লেখালেখি অনেক পড়তে পড়তে তার ব্লাইন্ডনেস চলে আসে 44-এ। তার স্টাইল ছিল গ্র্যান্ড স্টাইল। ম্যাথিউ আর্নল্ড তার স্টাইলকে বলছেন গ্র্যান্ড স্টাইল। হিজ স্টাইল ওয়াজ গ্রেট অ্যান্ড ডিকশন ওয়াজ এক্সিলেন্ট। ডিকশন মানে শব্দ চয়ন এক্সিলেন্ট ছিল তার। ইট ইজ এ সনেট অফ 14 লাইন্স। এটা সনেট আমরা জানো 14 লাইন্স লেখা। এটা হচ্ছে পেট্রার্কান সনেট। এটা রাইম স্কিম হচ্ছে এবিবিএ সিডিই সিডিই। তোমরা জানো এটা অক্টিভ সিস্টেম থাকে। সো রিটেন ইন 1665 আফটার হি গট ব্লাইন্ড। তিনি ব্লাইন্ড হওয়ার পরে এটা লিখেছেন ইন 1662 ব্লাইন্ড হয়েছিলেন, এবং এট দ্য এজ অফ 43। এটার পরে তিনি 65 এটা লিখেছেন। হি ট্রাইড টু কনকার দ্য ব্লাইন্ডনেস বাই রাইটিং বুকস, প্যারাডাইজ লস, স্যামসন অ্যাগনিস্টেস, প্যারাডাইজ এগেইন। So this poem written 1655, published 1673. তাহলে আমরা টেক্সটে যাই। আসলে টেক্সট 14 লাইন আমরা একটু পড়ব। তোমরা রাইম স্কিমটা অবশ্যই জানো কীভাবে ধরে রাইম স্কিম। রাইম স্কিম মানে হচ্ছে প্রথম যে লাইনের যে শেষটা, অন্ত, যেটাকে বলে এন্ডিং, অন্ত, সেটার উচ্চারণটা প্রথম যে নতুন উচ্চারণ আসলে এ, আর তারপরে ওই যে এ বি হচ্ছে পরের উচ্চারণ বি। সো বি এটার সাথে এটা যেহেতু মিল, তার বি থাকবে। আর এই যে ব্যান্ড, এটা প্রথমটার সাথে যেহেতু মিল, এর জন্য এ, এরকম। সো এ বি বি সিডি। ওকে, সো এটা হচ্ছে অক্টেভ, এটা হচ্ছে সেস্টেড। আমরা একটু পড়ি। বলছে যে ওয়েন আই কনসিডার হাউ মাই লাইট ইজ স্পেন্ট বিফোর হাফ মাই ডেজ ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড হোয়াইট। এটা নর্মাল মেসেজটাকে তিনি প্রশ্ন করছেন। তার একটা জিজ্ঞাসা, যখন আমি মনে করি আমার লাইট বলতে কি বুঝেছে, তার চোখের দৃষ্টি বুঝতে পারে। অবশ্যই চোখের দৃষ্টি তিনি অন্ধ ছিলেন। আবার তার জীবনী শক্তিকে বুঝতে পারে। তার জীবনী শক্তি অর্ধেক চলে গেল। তিনি বলছেন এটা কীভাবে চলে গেল। বিফোর মাই ডেজ, হাফ মাই ডেজ, ডেজ বলতে তার জীবনকে বুঝিয়েছে, আমার জীবনের অর্ধেক মাত্র। সো ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড হোয়াইট। সো এখন তার কাছে এটা মনে হচ্ছে ওয়ার্ল্ডটা ডার্ক, কারণ আইসিট নাই, তখন তার এত মেধা সেটাকেও প্রকাশ করতে পারছেন না। অ্যান্ড দ্যাট ওয়ান ট্যালেন্ট হুইচ ইজ ডেথ টু হাইড। এই যে ট্যালেন্টের কথা আনছেন, ট্যালেন্ট বড় হাতে লিখেছেন, একটা রেফারেন্স করেছেন, তোমরা জানো ট্যালেন্ট একটা বিবলিক্যাল স্টোরি। ট্যালেন্ট দেওয়া হয়েছিল একটা সার্ভেন্ট, 3জন সার্ভেন্ট ট্যালেন্ট দেওয়া হয়েছিল।
তো দুজন কাজে লাগিয়েছিল, কাজে লাগানোর কারণে ট্যালেন্ট বৃদ্ধি পেয়েছে। আর আরেকজন আছে যেটা ট্যালেন্টকে গোপনে মাটি চাপা দিয়ে রেখেছিল, পরবর্তীতে মাস্টার যখন আসলো তখন ফিরিয়ে দিল, যে যেরকম আছে সেরকম। তখন মাস্টার তাকে তিরস্কার করেছিলেন। অ্যাডমনিশ করা, এই স্টোরিটাতে মনে অর্থ হচ্ছে তার কাছে যে ট্যালেন্ট, এই যে লেখা ক্ষমতা, তার এত প্রতিভা, এখন তিনি কী করবেন? এটা কি হাইড করবেন? হ্যাঁ, হুইচ ইজ ডেথ টু হাইড। হাইড করা মানে মৃত্যুর মতো, মেরে ফেলা এটাকে। সো লস্ট উইথ মি ইউজলেস, আমাকে যেটা দেওয়া হয়েছে ইট ইউজলেস হয়ে গেল, দো মাই সোল মুভমেন্ট। কিন্তু বলছেন যে কিন্তু আই এম ভেরি ব্যান্ড, এখানে ব্যান্ড বলতে ঈশ্বরের প্রতি সমর্পিত। আই এম ভেরি উইলিং, আই ওয়ান্ট টু সার্ভ। এখন কি সার্ভ করবেন? টু সার্ভ দেয়ার ইথ উইথ মাই মেকার, আমার স্রষ্টাকে আমি সার্ভ করতে চাই। অ্যান্ড প্রেজেন্ট মাই ট্রু অ্যাকাউন্ট, আমি আমার ট্রু অ্যাকাউন্ট, আমার দায়বদ্ধতা, আমাকে যে দেওয়া হয়েছে, যে ট্যালেন্ট দেওয়া হয়েছে, সেই ট্যালেন্টটাকে আমি কাজে লাগাবো, কারণ আমি ব্যান্ড টু মাই মেকার, আই এম আ বিলিভার লেস্ট হি টার্নিং চাইল্ড। এই যে কারণ হচ্ছে তিনি যদি এটা ইউজ না করেন, তার যে লাস্ট জাজমেন্ট ডে, সেখানে তিনি চাইল্ডের শিকার হবেন, অর্থাৎ তাকে অ্যাডমনিশ করা হবে। তারপর তিনি প্রশ্ন করছেন, ডাথ গড এক্সাক্ট ডেলিভার লাইট ডেনাইড? অর্থাৎ ঈশ্বরের প্রশ্ন করছেন, তার একটা প্রশ্ন আসলো, গড কি আসলে কি জাস্টিস করেছেন? তিনি ডেলিভার দিয়ে লাইট ডেনাইড করে দিয়েছেন, এটা কি এক্সাস্ট হইল? হ্যাঁ, আমাকে ডেলিভার দিলেন কিন্তু লাইট ডেনাইড করে দিলেন। হ্যাঁ, আই ফন্ডলি আস্ক, তিনি বিনীতের সহিত আস্ক করছেন, বাট পেশেন্স টু প্রিভেন্ট দ্যাট মারমার সুন রিপ্লাইস। But patience to prevent that murmur soon replies. The patience, inner self, inner knowledge, inner devotion, সেটা রিপ্লাইজ দিচ্ছে, God doth not need either man's work or his own gifts. এই যে মানুষের ওয়ার্ক, মানুষের গিফট, এগুলো কিছু ঈশ্বরের দরকার নেই। Who best bear his mild yoke, they serve him best. বলছে সার্ভ করার জন্য যে তার আদেশ পালন করে, তার কমান্ডমেন্ট, তোমরা জানো 10 কমান্ডমেন্ট আছে, 7 ডেডলি সিন করা যাবে না, এগুলো ইত্যাদি আছে। তো এই কমান্ডগুলো যারা পালন করে তারাই আসলে তার দায়িত্ব পালন করে। আরেকটা হচ্ছে তার ডিউটি, যারা ডিউটি পালন করে তো তারা দায়িত্ব পালন করে। সো দে সার্ভ হিম বেস্ট। সো হিজ স্টেট ইজ কিংলি, তিনি বলছেন ঈশ্বরের জগৎ রাজকীয়। থাউজেন্ডস এট হিজ বিডিং স্পিড অ্যান্ড পোস্ট ওভার ল্যান্ড অ্যান্ড ওশান উইথাউট রেস্ট। লক্ষ হাজার হাজার এট হিজ বিডিং স্পিড, রেডি, তারা প্রস্তুত আছে তাদের জন্য কাজ করবে। অ্যান্ড পোস্ট ওভার ল্যান্ড অ্যান্ড ওশান, মানে ভূমি, জল, সব জায়গায়, উইদাউট রেস্ট, কোনো রেস্ট নাই। দে অলসো সার্ভ হু ওনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট। তারপর বলছেন তারাও সার্ভ করে যারা জাস্ট দেখে, স্ট্যান্ড অ্যান্ড ওয়েট, কী করবে। তো এটার মেসেজটা হচ্ছে, আমরা একটু পড়ি। So on his blindness by John Milton is an exploration of moral dilemma. তার মধ্যে একটা moral dilemma আসলো, একটা দ্বন্দ্ব আসলো, কি করবে, কিভাবে তাকে বুঝাবে। Faced by John Milton and conveyed through his speaker as he was forced to come to terms with his blindness. সে তার অন্তরকে বোঝাচ্ছে। এই যুক্তিটা, এই অন্তরের যে একটা ইন্টারভিউ, জাস্ট ইন্ট্রোস্পেকশন, কথোপকথন তার সাথে, নিজের প্রশ্ন ঈশ্বরের সাথে, সেটা এখানে প্রকাশ পেয়েছে। মিল্টন স্পিকার ইজ ফেসড উইথ দ্য ইম্পসিবিলিটি অফ কন্টিনিউইং হিজ ওয়ার্ক। সো কীভাবে সে কাজটা চালিয়ে যাবে, এটা নিয়ে দ্বন্দ্বে আছে। ওয়ার্কস দ্যাট আর অফেন কনসিডার টু বি দ্য সেম এজ মিল্টনস টাইপস অফ রাইটিং অর নট সার্ভিং গড ডিউ টু হিজ ব্লাইন্ডনেস। তিনি তার কাজ করে যেতে পারছেন না, এটা নিয়ে তার মধ্যে একটা খুবই কষ্ট আসছে।
হ্যাঁ, এবং তার বলছে যে ঈশ্বরকে প্রশ্ন করেছেন যে এটা কি ঠিক হলো, তারপর আবার প্রশ্ন আসছে আসলে তার তো দরকার নেই। হি ক্যান নট কন্টিনিউ অ্যাজ হি হ্যাড বিন অ্যান্ড হি আস্ক অ্যান্ড রিসিভস অ্যান আনসার টু হিজ ইনার কোয়ারি। সো রিসিভস আনসার রিসিভ হয়েছে, এখানে প্রশ্ন এবং উত্তর চলে আসছে। সো ইন দিস পোয়েম জন মিল্টন মেডিটেটস অন হাউ টু বেস্ট সার্ভ গড। তার মেডিটেট করা মানে তিনি অন্তর্জগতে জিজ্ঞাসা করেছেন। So the speaker, much like Milton himself, speaker আমরা মিল্টন কি ধরবো, is confronted with personal tragedy when he goes blind and can no longer write. Devastated, our speaker must come to grips with his condition and find hope in darkness. So তিনি এই যে লেখালেখি করতে পারছেন না, তার আইসাইট চলে গিয়েছে, তখন তিনি একটি হোপ খোঁজার চেষ্টা করেছেন। So the poem opens on despairing world defined by night. সেখানে একটা রূপকভাবে নাইট আনা হয়েছে। নাইট বলতে বোঝানো হয়েছে despairing world. I have spent half my days and lament awfully in the dark world and white. So এই যে ডার্ক ওয়ার্ল্ড, ডার্ক বলা হয়েছে, এটা মেটাফরিক্যালি তার ডেসপেয়ারকে বুঝিয়েছে। Though the world is wide and beckons with possibility, it is immersed in black. এটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, rendering the speaker's anguish at being excluded all the more tragic. তো তার অন্তরের যে বেদনা স্পিকারের, সেই বেদনাটাকে তিনি এই কথাগুলোর মাধ্যমে বুঝিয়েছেন। In the next line he continues to bemoan his misfortune. bemoan মানে মৌনিং করা, মনে হচ্ছে ইট ইজ লাইক ক্রাইং ইনারলি, সাউন্ড না করে কান্না করা। হিজ মিসফরচুন, তার দুর্ভাগ্যকে তিনি বুঝিয়েছেন। ওয়ান ট্যালেন্ট হুইচ ইজ ডেথ টু হাইড। এই যে ট্যালেন্টটা তাকে দেওয়া হয়েছিল, এটা মৃত হয়ে গেল, কারণ তিনি কী করবেন, এটাকে এক্সপ্রেস করতে পারছেন না তার মধ্যে যেটা দেওয়া হয়েছে। সো ইন দ্য সেম ওয়ে দ্যাট the vast possibilities of the world taunt him now that he is incapacitated, that fact that this talent is hidden rather than unrecoverable opportunities to torment the speaker. এই স্পিকারকে কষ্ট দিচ্ছে এই বেদনাটা। So his one talent, his gift with the words is not permanently lost but rather useless. হারিয়ে যায়নি, তার কাছে আছে, কিন্তু এটা ব্যবহার করবেন কীভাবে? উইথাউট ডিসাইড রেন্ডারিং হিজ লস অল দ্য মোর এক্সক্রুসিয়েটিং। এটা খুবই বেদনাদায়ক। ওকে, তার মধ্যে দেওয়া হয়েছে। আচ্ছা, সো অ্যাজ রিডার্স অ্যান্ড উইটনেসেস টু সাফারিং উই ফিল সিম্পেথি ফর দ্য স্পিকার্স প্লাইট। এই কথাগুলোর মাধ্যমে যে আসলে যারা রিডার, তার মধ্যে একটা সিম্পেথি তৈরি হয়, তারা এই বেদনাটাকে বুঝতে পারে। সো ওয়েন হি স্পাইটফুলি কোয়েশ্চনস গডস ফেয়ারনেস, তখন তিনি কোয়েশ্চন করছেন গডের ফেয়ারনেস নিয়ে, যে গডকে এটা ফেয়ার করেছে কিনা। এ ফিউ লাইন্স লেটার উই বিলিভ হিম জাস্টিফাইড। তো প্রশ্নটা কি, ডট গড এক্সাক্টলি ডেলাবার লাইট ডেনাইড? ডেলাবার কি এক্সাক্ট হইল? লাইট যদি ডেনাইড করে দেয়, লাইট নেই, কি ডেলাবার করবে? Hopeless and bitter, the speaker makes some valid points. How can God give us a destiny to fulfill but deny us the means to attain it? একটা ডেস্টিনি দিল ফুলফিল করার জন্য, কিন্তু আমাদের অ্যাটেইন করার ক্ষমতাটা কেড়ে নিল। এটা কীভাবে হলো? তারপর তিনি বিফোর দ্য স্পিকার ক্যান চ্যালেঞ্জ দ্য অলমাইটি হাউএভার প্যাশনস হ্যাভ ইন্টারভেনশন এক্সপ্লেন। তার ইনার ওয়ার্ল্ড ইজ প্যাশনস মানে অন্তর্জ্ঞান, সেটা তাকে আনসার দিয়ে দিল। গড দ্যাট নিড এনি, ঈশ্বরের আসলে কিছুই দরকার নেই। ওকে, গড ক্যান বি ইন দ্য ব্রডার সেন্স দ্য ওয়ার্ল্ড। এই মহাবিশ্বে মানুষ এর কর্ম না থাকলেও সমস্যা নেই। তো আনসারটা হচ্ছে বেয়ার হিজ মাইল্ড ইয়োক, তার দায়িত্ব পালন করা, যতটুকু হচ্ছে সততার সহিত পালন করা, সেটাই হচ্ছে বেস্ট সার্ভিস টু গড। Patience personified as a full-blown proper noun with his ability to speak tells him otherwise. Serving God is not money or prestige or acquiring of worldly power, but the willing acceptance of his will.
বাস জাস্ট সার্ভ করতে হবে এভাবে এভাবে না, বাট জাস্ট উইল তার ইচ্ছা থাকতে হবে, তার ইচ্ছাটাই ব্যাপার, তার ইনার টেন্ডেন্সি, অ্যাকসেপ্টেন্স, এটাই ব্যাপার, সে মনে ইচ্ছা করছে কিনা, এটা তার আনসার আসলো। The speaker may believe he wants to write to serve God, but his true motives are little less certain. Does he want to compose the text great American novel out of the altruistic need to glimpse some of sort of existential truth, or is he really an ambitious man whose new disability interferes with less lofty material objectives? এটা আমরা এক্সপ্লেন করতে পারি যে স্পিকারের মোটিভটা কি আসলে। In this way, the speaker stands in for us, the reader, like our tormented speaker. We confuse worldly success with spiritual attainment. What is interesting about patient's response is her use of the word bear. The word bear carries heavy, burdensome connotation and possesses some several meanings. So এই যে bear শব্দটা মানে বহন করা, এটা দেওয়া কয়েকটি মিনিং হয়, যেমন লালন, জাস্ট বহন করা, দায়িত্ব পালন করা, এবং জাস্ট অ্যাকসেপ্ট করা, ঈশ্বরের আদেশ অ্যাকসেপ্ট করা, টু এন্ডিউর, সহ্য করা। তো এখানে এটাকে আমরা সোলেম সেন্স অফ ডিউটি বলতে পারি, এটাকে গ্রহণ করা। এই হচ্ছে আসল ব্যাপার। এখানে আরেকটা বিষয় আসছে, ইয়োক শব্দটা আমরা জানি জল হাল চাষ করে, মাইল্ড ইয়োক এখানে refers to a wooden crosspiece that is fastened over the necks of two animals and attached to plow or cart that they are to pull. Here the implicit comparison of man to steer and God to driver suggests man's proper role as submissive one. এখানে সাবমিসিভ যে সেন্স, সাবমিশন টু গড, এটা ফুটে উঠেছে। rather than wrestle our fate, তিনি এখানে বলছেন যে ফেট নিয়ে এত টানাটানি না করে আমাদের সাবমিট করতে হবে ঈশ্বরের কাছে, কারণ তার প্ল্যানের বাহিরে আমাদের কিছু করার নেই। So this notion of service as obedience is very Christian idea. So এটা হচ্ছে religious idea, Christian religious idea, and echoes Milton's argument for self-effacement, আত্মমুক্তি and submission in his masterwork Paradise Lost. The Paradise Lost সেটার মধ্যে একই ফিলোসফি আমরা পাই। The poem's final line, they also serve who only stand and wait, reinforce this image of service as passive and acts as a hopeful reminder to the depressed and downtrodden. So যারা ডিপ্রেসড এবং ডাউনট্রডেন, তাদের জন্য একটা আশা তৈরি করে, অপটিমিস্টিক। এই ওয়ার্ডগুলো যে যারা পারে না তারাও সার্ভ করে। ইফ উই সিট অ্যান্ড ওয়েট, মিল্টন আর্গুস, ডার্কনেস ইজ ইউজুয়ালি জাস্ট বিফোর ডন। আসবে, হলো আসবে। সো এই ব্যাপারটা হচ্ছে এখানে বিবলিক্যাল স্টোরি, যে ট্যালেন্টের স্টোরি তোমরা জানো, দ্য প্যারাবল অফ ট্যালেন্টস, এখানে প্যারাবল আছে একটা বিবলিক বাইবেলে। এখানে আসলে এই স্টোরিটা ছিল ম্যাথিউ 25-এ, মাস্টার গিভ সার্ভেন্ট সাম ট্যালেন্ট। দুইজন সেটাকে টু অফ দেম ইনভেস্টেড এন্ড ডাবল দেম, ইনভেস্ট করেছিল, আর একজন সেটা করেনি, সেটা সেফটির জন্য। পরবর্তীতে আসলে যখন তার মাস্টার আসলো, Milton refers to the talent he released the loss of ability to read and write, and servants of Timothy who buries the money given to him by God in the desert rather than investing it wisely. যখন মাস্টার আসলো তাকে তখন সে ফিরিয়ে দিল, তখন মাস্টার এই সার্ভেন্টকে তিরস্কার করেছিল যে কেন ইউজ করে নাই। এই রেফারেন্সটা আনা হয়েছে। এখানে একটা স্ট্রাকচার আছে, আমি প্রথমে বলেছি এটা সনেট, একটা সনেট, এটা হচ্ছে আইএমপিক পেন্টামিটারে লেখা। আইএমপিক পেন্টামিটার তোমরা জানো 14 লাইন থাকবে, মিটার থাকবে 5টা, ফুট থাকবে 10টা।
পেন্টামেন্টের 5 মিটার, ফুট 10টা থাকবে। অক্টিভের শেষটি থাকবে, অক্টিভে 8 লাইন, শেষটিতে 6 লাইন, শেষটিতে একটা সমাধান থাকবে। আচ্ছা, এখানে কয়েকটা লিটারারি স্পিচ, ফিগার অফ স্পিচ ব্যবহৃত হয়েছে। সিজোরা মানে হচ্ছে are seen when a poet inserts a pause either through punctuation matter in the middle of the line, লাইনের মাঝখানে তিনি একটা ফুল স্টপ এনে এটাকে পজ করে দেবে আর একটা বাক্য শুরু করে দেবে। আই ফ্রেন্ডলি আস্ক, এই যে এটা হচ্ছে শেষ, কিন্তু এটা এই লাইনটা, এই যে ফুল স্টপটা বাক্যের মাঝে, এগুলোকে সিজোরা বলে। এনজাম্পমেন্ট হচ্ছে common literary device that appears at the end of the lines when a phrase is cut off before its natural stopping. এনজাম্পমেন্ট হচ্ছে যে একটা লাইনের শেষ হইলো কিন্তু এখানে আসলে আসল শেষ হয় নাই, এটাকে এনজাম্পমেন্ট বলে। শেষ না হওয়ার আগে এটা শেষ করে দেওয়ার, মানে লাইন শেষ। তো সিজোরাটা এটা ইম্পর্টেন্ট, তার কবিতায় সিজোরা বেশি ব্যবহৃত হয়েছে। তো আশা করি তোমরা এই কবিতাটি আসলে এক্সপ্লেনেশন লিখতে পারবে। প্রত্যেক এক্সপ্লেনেশনের পরে তোমরা তার স্ট্রাকচারটাও লিখবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।